শুরু করতে চলেছি সুইসাইড নোট গল্পের পর্ব ১। আমাদের বিল্ডিংয়ে ৬ তলায় মিরজান চৌধুরী আত্মহত্যা করেছেন। ছোট চিরকুট লিখে গেছেন, টাইম টু কুইন্ক। খবর পেয়ে আমি একবার উকি দিয়ে এলাম। পুলিশ এসে গেছে ইতিমধ্যেই। বাসার লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে। বাসায় আত্মীয় বলতে কেউ ছিল না মির্জার চৌধুরীর। ভদ্রলোক, রিটায়ার সরকারি কর্মকর্তা। স্ত্রী মারা গেছেন বহু বছর আগে। ৩ ছেলেমেয়ে, ১ মেয়ে ইউকে, আরেক ছেলে ইউএস। সবচেয়ে ছোট মেয়েটা আছে গুলশানে স্বামীর সঙ্গে। মির্জা চৌধুরী ফ্ল্যাটে একজন ড্রাইভার কাম কেয়ারটেকার থাকে। এছাড়া একজন ছুটা বুয়া আছেন, প্রতিদিন এসে রান্না বান্না করে দিয়ে যায়। আজ সকালে ড্রাইভার সালাম হাঁটতে বের হয়েছিল, ঘুরে এসে দেখে মিরজান চৌধুরী তখনও ঘুমিয়ে থেকে যায়গেনি। এরকম হয় নাই। উনি খুব ভোরে ঘুম থেকে উঠে পড়েন। বেডরুমের দরজা লক ছিল না। সালাম ঢুকে দেখে ঘুমিয়ে আছেন মিরজান চৌধুরী। সে ডাকাডাকি করে ঘুম ভাঙাতে না পেরে দারোয়ানদের ডেকে আনে। সন্দেহ হওয়াতে তারা পুলিশকে ফোন করে ডেকে এনেছেন। পুলিশ ইন্সপেক্টর রাকিব আমার পরিচিত, ইউনিভার্সিটির ছোট্ট ভাই। আমাকে দেখে বলল, ক্লিয়ার কেস অফ সুইসাইড। বেডের পাশের টেবিলে সুইসাইড নোট পাওয়া গেছে। দেখেন মেহেদি ভাই। আমি দেখলাম একটা ডায়েরি, ছেঁড়া পাতায় লেখা সুইসাইড নোট, টাইম টু কুইট। তার ওষুধের প্যাকেট খুলে দেখা গেল ইতিমধ্যে ঘুমের ওষুধ খেতেন মিরজান চৌধুরী। সম্ভবত কড়া ডোজের কয়েকটা একসঙ্গে খেয়ে চিরবিদায় নিয়েছেন। তারপর পুলিশ তার রুটিন চেক আপ করার জন্য মিরজান চৌধুরীর টেবিলে রাখা গ্লাস, দুধের কাপ নিয়ে গেল। সবকিছু ছবি তোলার পর লাশ নিয়ে গেলেন পুলিশ পোস্টমর্টমের হবে। খবর পেয়ে মিরজান সাহেবের ছোট মেয়ে আর তার হাজবেন্ড এসে হাজির হয়েছেন। কান্নাকাটি চলছে। আমি সেখান থেকে সরে এলাম। বিকেলে আমি আর মিলি আত্মহত্যাটা নিয়ে আলাপ করছিলাম। এই সময় মোবাইল বাজলো। গুলজার আঙ্কেলের ফোন। গুলজার আঙ্কেল মিরজান চৌধুরীর ঠিক উল্টো দিকে ফ্ল্যাটে স্ত্রী সহ থাকেন। ভদ্রলোক পিপিআইনের ডাকসাইটে কর্মকর্তা ছিলেন, রিটায়ার্ড। গত সপ্তাহে উনি স্ত্রীকে নিয়ে কক্সবাজারে আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ৩-১৫ থাকার কথা। মেহেদি, মিরজান ভাই সুইসাইড করেছেন শুনলাম। সত্যি? জি আঙ্কেল। কিভাবে শিওর হলো পুলিশ? আমি সুইসাইড নোটের কথা বললাম। পুলিশের হ্যান্ডরাইট এক্সপার্ট ইতিমধ্যে নিশ্চিত হয়েছেন তাদের হাতের লেখাটা মিরজান সাহেবেরই। ও আচ্ছা। কে তদন্ত করছে? ইন্সপেক্টর রাকিব। ও, আমাকে সুইসাইড নোটটার একটা ছবি পাঠাতে পারবেন? আচ্ছা, পাঠিয়ে দিচ্ছি। আমি রাকিবকে ফোন দিয়ে বললাম সুইসাইড নোটের ছবিটা পাঠাতে। গুলজার সাহেব দেখতে চেয়েছেন। রাকিব বলল, ভাই, গুলজার স্যার চাইলে তো আমার না দেওয়া ছাড়া উপায় নাই, কিন্তু ওইগুলা গুরুত্বপূর্ণ এভিডেন্স, অন্য কারোর হাতে না পড়ে একটু খেয়াল রাখিবেন। আমি ছবিটা রিসিভ করে আবার গুলজার আঙ্কেল হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম। মিলি সব লক্ষ্য করছিল, বলল, ভদ্রলোক পুলিশে চাকরি করে সন্দেহ কয়েকটা অভ্যাসে পরিণত হয়ে ফেলেছে। পরিষ্কার পানিতেও উনি গন্ধও পান। আমি হাসলাম। গুলজার আঙ্কেল কিন্তু দারুণ নামকরা অফিসার ছিলেন। ওনার বিশ্লেষণ ক্ষমতা মারাত্মক। ধুর আধো তোমার বিশ্লেষণ ক্ষমতা। লোকটা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার আগে গুছিয়ে লিখে গেছে। তার হতাশ হয়ে আত্মহত্যা করার চেষ্টা কারণ ছিল। স্ত্রী মারা যাওয়ার পর নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন। ছেলেমেয়েরা খোঁজ রাখে না, শরীরে নানা অসুখ। কি করবে আর? আমি কিছু বললাম না। মিলের প্রতিটা কথাই ঠিক। মিরজান সাহেবের সাথে গুলজার আঙ্কেলের বন্ধুদের মতো সম্পর্ক ছিল। হয়তো সেজন্যই উনি একটু ভালো করে খোঁজ খবর করছেন আর কি। তবে গুলজার আঙ্কেল বিশ্লেষণ ক্ষমতা মারাত্মক। ওনার সাথে দেখা হলে আমি ভয় থাকি। কোনো কিছু ওনার কাছে চেপে রাখা কঠিন। প্রথমে সেদিন দেখা হলে সেদিন উনি আমার কলিজা কাঁপিয়ে দিয়েছিলেন।
আমাদের বিল্ডিং এর ছাদে একটা অনুষ্ঠান চলছিল। সন্ধ্যার দিকে দাওয়াত পেয়েছি গিয়েছিলাম। ৫ তলায় মিলন ভাই আমাকে ডাক দিয়ে একটা বয়স্ক লোকের সাথে পরিচয় করিয়ে দিল। মেহেদী, উনি আমাদের ৬ তলায় ফ্ল্যাটে নতুন এসেছেন। গুলজান হাসলেন। পিবিআইতে ছিলেন, রিটায়ার্ড করছেন। আমি সালাম দিয়ে একটা চেয়ার টেনে বসলাম। মিলন ভাই সরে অন্যদিকে চলে গেলেন। কিছুক্ষণ নীরব থেকে আচমকা গুলজার সাহেব বললেন, আপনার স্ত্রীর কি বাচ্চা হবে? এটা আমাদের মনে হয় প্রথম সন্তান, তাই না? আমি হতভম্ব। ভদ্রলোক বলে কি আমার স্ত্রী প্রেগনেন্ট? সেটা আজই আমরা কনফার্ম হয়েছি। আমার বাবা মা আর শ্বশুর শাশুড়ি ছাড়া কেউ জানে না এখনো পর্যন্ত। আমি কয়েক মিনিট কোনো কথা বলতে পারলাম না। তারপর বললাম, হ্যাঁ, ঠিক বলেছেন। কিভাবে বললেন? ভদ্রলোক চোখ চকচক করে উঠল। বললেন, ঠিক বলেছি তাহলে। আর একটা কথা জিজ্ঞেস করি, আপনার স্ত্রী বোধহয় ইলিশ মাছ খেতে একদম পছন্দ করে না, তাই না? আমি একেবারে বাক্যহারা। লোকটা একেবারে খাপে খাপে বলছে, মিলি ইলিশ মাছ খেতে পছন্দ করে না একদম। বাসায় আমি রান্নাও হয় না। অথচ আমার ইলিশ মাছ খুব ভালো লাগে। মিলি বাসায় না থাকলে কিনে আনি আর ভেজে খাই। আজও বিকেলে কিনে এনেছি একটা, রাতে ভাজবো। কিন্তু এই ভদ্রলোক জানলো কিভাবে এত কিছু? আমি চেপে ধরলাম। কেমন করে বললেন? ইট রিট্রিট জানেন নাকি? আপনি তো ম্যাজিশিয়ান দেখি। প্রশংসায় ভদ্রলোক খুশি হলেন। বললেন, এগুলো হচ্ছে অবজারভেশন আর তার বিশ্লেষণ, সঙ্গে কিছু যুক্তিগত অনুমান। সবসময় পুরা ঠিকই হবে এমন না, তবে কাছাকাছি হবে। যেমন ধরুন আপনার স্ত্রীর ব্যাপারটা। আমি এখানে বসার পর থেকেই মেসেঞ্জারে একটু পর পর মেসেজ রিসিভ করছেন, জবাব দিচ্ছেন চোখে মুখে খুশি নিয়ে। প্রতিটা মেসেজে পাওয়ার পর আপনার চেহারায় পরিবর্তন বিশ্লেষণ করলেই বোঝা যায় আপনার প্রিয়তমার কারোর মেসেজ। আপনার জন্য সেটা স্ত্রী হওয়াই স্বাভাবিক। এমন প্রশ্ন হচ্ছে, আপনাদের তো নতুন বিয়ে না, তাহলে কি? নিজের স্ত্রীর সঙ্গে এই খুশি মেশানো মেসেজের আদান প্রদান নিশ্চয়ই স্ত্রী আপনার বাসায় নেই। অসম্ভব। আবার তার বাবার বাসায় যেতেই পারে। কিন্তু এত খুশিতে মেজাজ আদান-প্রদান কেন? আপনার সাদা শার্টের পকেট থেকে একটা আগের মেটারনিটি ডাক্তার ফরিদা ইসমিডের কার্ড বের করে সেটার ছবি পাঠালেন মেসেঞ্জারে। তাতেই প্রশ্ন উত্তর পাওয়া গেল। আর ইলিশ মাছের ব্যাপারটা সোজা। আপনার পায়ে চামড়ার স্যান্ডেলে কাদা লাগায়। কোথা থেকে লাগলো? গত কয়েকদিন এদিকে কোথাও বৃষ্টি হয়নি। চিন্তা করে দেখলেন আশেপাশে এলাকায় মধ্যে একমাত্র টাউন হলো বাজারের ইলিশ মাছের দোকানের সামনে কাদা কাদা থাকে এই সময়। ইলিশ মাছে বরফ দেওয়া হয়, সেটা গলে মাটিতে পড়ে কাদা হয়। আপনার স্যান্ডেলে কাদা লাগা দেখে বোঝা যায় আপনি ওখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন। অর্থাৎ মাছ কিনে তাদের দিয়ে কাটিয়ে এনেছেন এই বিকালে। বউ নাই, আপনি ইলিশ কিনে কাটিয়ে এনেছেন, এর অর্থ একটাই, আপনার স্ত্রী ইলিশ পছন্দ করে না। করলে প্রিয় স্ত্রীকে এই সময় একা রেখে আপনি ইলিশ বাসায় আনতেন না। সহজ ব্যাপার। বিশ্লেষণ শুনে মনে হলো, তাই তো, খুব বেশি কঠিন আর কি। চিন্তা করলে আমিও বুঝতে পারতাম। মুখে বললাম, এগুলো তো বেশিরভাগই আন্দাজ, নাও মিলতে পারতো। গুলজার সাহেব এই কথার গম্ভীর হয়ে পড়লেন। সেটা ঠিক, আর ব্যাখ্যা করলে সবকিছু সহজেই মনে হয়। তারপর হঠাৎ আমার কাছে ঘেঁষে বললেন, আপনি যে আপনার ওয়েডিং রিং হারিয়ে ফেলেছেন সেটা আপনার স্ত্রী জানে? আমি এইবার চমকে গেলাম। আজ বিকেলে বাজারে যাওয়ার পর দেখি হাতে রিং নেই। ভেবেছি বাসায় খুলে রেখেছি। বাসায় এসেও পাইনি। কিন্তু এই ভদ্রলোক সেটা জানলো কিভাবে? আমি অবাক হয়ে বললাম, এইটা কিভাবে বললেন? গুলজান হেসে বললেন, মেহেদী সাহেব ৩ জায়গায় খুঁজবেন আংটিটা। রান্নাঘরে বেসিনের ওপর যে তাক আছে সেখানে, টিভি রুমে সোফার পাশে, আর যে ড্রয়ারে মানিব্যাগ রেখেন সেখানে। ভাগ্য ভালো হলে পেয়ে যেতে পারেন রিংটা। সেদিন বাসায় গিয়ে রান্নাঘরে বেসিনের ঠিক ওপরে তাকে আমি রিংটা পেলাম। মিলি বাসায় নেই। থালাবাটি ধোয়ার সময় খুলে ওপরে তাকে রেখেছিলাম, পরে ভুলে গেছি।
এরপর থেকে আমার সাথে খানিক খাতির হয়ে গেল ভদ্রলোকের। আমি গুলজার আঙ্কেল বলে ডাকতে লাগলাম। ওনার সবই ভালো, শুধু মাঝে মাঝে যখন তীব্র চোখে তাকাই তখন ভারী অস্বস্তি লাগে, মনে হয় লোকটা আমার ভেতরটা পড়ে ফেলছে পানির মতো। ভাগ্য ভালো আমার লুকানো মতো তেমন কিছু নেই। আজ আমি সুইসাইড নোটের ছবি পাঠানোর আধ ঘন্টা পর গুলজার আঙ্কেল আমাকে ফোন দিলেন। মেহেদী, আমার মনে হচ্ছে এটা আত্মহত্যা না, মিজান ভাই খুন হয়েছেন। কি বললেন? কিভাবে বুঝলেন? কে খুন করেছে? কেন? কেন খুন করছে জানি না, তবে বেশ করে ফেললো। আমি আজ রাতে বাসায় আসছি, আপনি রাকিবকে জানিয়ে রাখবেন, পারলে সে যেন কাল সকালে একবার আসে। আমি ফোনে রেখে হতবাক হয়ে বসে রইলাম। আশ্চর্য লোক আমাদের গুলজার আঙ্কেল। যেখানে পুলিশ কনফার্ম করছে সুইসাইড নোটটা মির্জান সাহেবের লেখা, সেখানে উনি এই নোটের ছবি দেখেই বলে ফেললেন ওটা খুন। ভারী আশ্চর্য তো।